প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আসছি যে এই বাংলা বই, এটা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমাদেরকে পড়ানো হইতো। দশম শ্রেণীতে থাকতে আমি পড়ছি। এই হাসিনা সরকারের আমলের বই এটা, 2020 খ্রিস্টাব্দের বই। তো এই বই আপনাদেরকে একটি রেফারেন্স দেখাবো যে রবীন্দ্রনাথ কী ধরনের লেখালেখি তিনি করতেন। এই বইটার ভিতরেই রবীন্দ্রনাথের একটা লেখা আমাদেরকেও পড়ানো হয়েছে। তো একদিকে দেখাবো যে রবীন্দ্রনাথ কেমন লেখক ছিলেন, আরেকদিকে দেখাবো যে মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে এই সমস্ত শেখানো হইতো যেগুলি মাদ্রাসার শিক্ষার সাথে যায় না, বেমানান। তো রবীন্দ্রনাথের একটা গল্প আজকে পড়ব। গল্পটার নাম শুভা। শুভা গল্প। গল্পটার পৃষ্ঠা নম্বর 11। এই যে শুভা গল্পটা। তো এই গল্পটাই পড়বো। এই গল্পটা আসলে রবীন্দ্রনাথ লিখছেন। তো রবীন্দ্রনাথের এই গল্পটা তো একটা বাক প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে। শুভা নাম তার, পুরা নাম হচ্ছে সুভাষিনী। তো তার আরও দুইটা বোন আছে, সুকেশিনী, সুহাসিনী নামে দুইজন বোন আছে। তো এই হচ্ছে অবস্থা। এবং তার পিতার নাম আপনারা সামনের গল্পটা পড়লেই পাবেন। তো এই গল্পটার আসলে বিভিন্ন প্রেম কাহিনী আছে এবং একটা মেয়ের বিয়ে এবং একটা বাক প্রতিবন্ধী মেয়ের যে একটা জীবন, সেটার বিষয়ে আর কি বলা এখানে। তো গল্পটার আসলে আপত্তিকর জায়গা কোনটা, এই জায়গাটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে রবীন্দ্রনাথ আসলে কী ধরনের লেখক। তো পড়া শুরু করি। এই গল্পের 13 নম্বর পৃষ্ঠায় দেখবেন, এখানে তো বিভিন্ন পরিচয় লেখা আছে যে তার মাতা কন্যার সম্পর্ক কেমন ছিল, পিতা কন্যার সম্পর্ক কেমন ছিল, এগুলি বলা আছে 12 পৃষ্ঠা। আর 13 পৃষ্ঠার উপরের দিকে না, বরং নিচের দিকে আসলে একটু খেয়াল করেন। সেখানে বলা আছে গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। তো এটা লেখা আছে। আর পাশাপাশি নিচে হাবিজাবি লোকটা কেমন, প্রতাপ সে কি করে না করে, এইগুলি লেখা আছে আর কি। একটা বেকার ছেলে, লোকটি নিতান্তই অকর্মণ্য, এইভাবে দেখা আছে। কিন্তু নিচের দিকে, আর একটু নিচের দিকে খেয়াল করেন প্যারাটা, প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা, অর্থাৎ মাছ ধরা তার শখ, এটা বলা আছে। ঠিক আছে, ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। ঠিক আছে, অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। এই জায়গা থেকেই দেখেন, আপনারা বুঝেন। তো পড়া শুরু করি। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী থাকলে প্রতাপের অনেক ভালো লাগে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ বাক প্রতিবন্ধী ব্যক্তি শ্রেষ্ঠ। তো এই জন্য সকলেই শুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর কইরা শুভাকে সু বলিয়া ডাকিত। তো দেখেন, একটা মেয়ে আর কি, এই প্রতাপ মাছটার ধরতো, তো একটা মেয়ে তার পাশে বৈশা থাকতো, বাক প্রতিবন্ধী মেয়ে, এবং তার সাথে সাক্ষাৎ হইতো, প্রেম প্রীতি। এই যে তারপরে 14 নম্বর পৃষ্ঠায় আসলাম। তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে দেখেন, শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত, প্রতাপ অনতিদূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিছুই করিবার ছিল না, তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা
প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এমন আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখা প্রতাপ আশ্চর্য হইয়াত, বলিত তাহাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। তো রবীন্দ্রনাথ মনে করেন যেভাবে লেখছে আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আপনারা পড়া দেখেন। মনে কর শুভা যদি জল কুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মাথার মণির ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার কাছে তুচ্ছ মাছ ধরিয়া রাখিয়া সেই মালিক লইয়া জলে ডুব মারিত। তো আর কি প্রতাপ আর কি সুভাষিনী সম্পর্কে প্রশংসা করতেছে, তার গুণ গাইতেছে এগুলি, অর্থাৎ তাদের সাথে একটা এইভাবেই প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো এই যে প্রেমের সম্পর্ক, এইগুলি সব কিছু মনে করেন তৈরি হইতে থাকে, সাক্ষাৎ, তারপরে এইগুলি বুঝলেনই তো এটা একটা প্রেমের কাহিনী। তো এদিকে শুভার এই বিষয়টা জানার পর দেখেন আরেকটু প্যারার লাইনে আসেন, নিচের লাইনে শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠতেছে, অর্থাৎ এদিকে শুভার বিয়া শাদিরও কিন্তু একটা বয়স হইতাছে। তো লোকেও নিন্দা করতেছে, নিচের প্যারায় আবার লেখা আছে, অর্থাৎ লোকজনও নিন্দা করে। একদিকে মনে করেন এই ধরনের কাজ, আবার বয়স টয়স বাড়তাছে, একটা ছেলের সাথে প্রেম চলতেছে, যেমনটা আমাদের এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে বুঝেন না, তো প্রেমিক প্রেমিকা হিসাবটা ওইরকম আর কি এই গল্পটা। ইতিমধ্যে দেখেন তারপরে বিয়া শাদির ঘটনাটা হইল, তারপরে সে বিদেশ যাত্রায় তাকে নিয়ে যাবে তার মা বাপ বিয়া শাদি দিতে, অর্থাৎ কলকাতা ছেড়ে দিব। তো তারপরের ঘটনা কি, যে ইতিমধ্যে অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ, অর্থাৎ শুভার বাবার নাম বাণীকণ্ঠ, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। তো শুভার সাথে এই যে এরকম একটা বিয়ে শাদির খবর শোনার পর প্রতাপেরও একটা মনোমালিন্য, শুভারও একটা মনোমালিন্য, এবং উভয়ই একটা আফসোস আর কি। তো পরে আবার বাণীকণ্ঠের ঘটনা আসছে, যে শুভার সাথে বাণীকণ্ঠের কথা, এবং দেখেন আবার লেখছে, শুভার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাইয়া কাঁদিতে লাগিল, অবশেষে তাহাকে সান্ত্বনা দিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়া পড়িল। অর্থাৎ বিয়ে শাদি দিব একটা মেয়ে, আবার তার উপর প্রতাপের সাথে প্রেম, তো এটা কষ্ট তবুও, বুঝেন না। তো তো এইভাবেই মনে করেন পরে বিয়ে শাদি হয়তো হয়েছে। তারপর লেখা যে এই সবার নিচে দেখেন, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ বিয়ে শাদি হইলে মেয়েরা বুঝেননি তো, মারা যাইতে দেয় না, তো এরকমই অবস্থা। তো আবার মায়েরা বাবারা এরা কষ্ট। কিন্তু দেখেন এই গল্পটার ভিতরে শুভা এবং প্রতাপের যে একটা প্রেম প্রীতির একটা গল্প, এটা কিন্তু প্রথমত রবীন্দ্রনাথ দেখেন কেমন লেখক ছিল, সেই রবীন্দ্রনাথের বিষয়টা দেখেন, যে কোন মেয়ে কোন ছেলের সাথে কে প্রেম করতো না করতো, কোন ছেলে নদীর ধারে গিয়া কোন মেয়ের সাথে প্রেম করতো, কোন মেয়ের সাথে কোন ছেলের নদীর ধারে গিয়া প্রেম হইতো, এইগুলি লিখতো। আচ্ছা মানলাম রবীন্দ্রনাথ লেখছে, ঠিক আছে, তার লেখা তো আর চেঞ্জ করা যায় না, কিন্তু রবীন্দ্রনাথের এই ধরনের লেখা এটা তো মাদ্রাসার শিক্ষা বোর্ডে পড়ানো উচিত না। কারণ এই যে প্রেম প্রীতি, সুভার সাথে প্রতাপের যে প্রেম, এটা সামাজিক আকারে আপনি ধরে নিতে পারেন যে না উদারতা হ্যানতে নাচা মারলাম, কিন্তু ইসলাম অনুযায়ী এটা তো হারাম। এবং মাদ্রাসা শিক্ষায় একদিকে কোরআন হাদিস শিখাইতেছে যে উস্তাদ, সেই উস্তাদ তো এগুলি শিখাইতেছে যে প্রেম প্রীতি হারাম, তাই না। সর্বাবস্থা একটা মেয়ে তার সাথে কথা বলা, তার সাথে খুন ছুটি করা, এটা তো একটা প্রেম প্রীতি, এবং এটা জেনাবি বিচার ইসলাম অনুযায়ী, এটা তো হারাম। তো সেই মাদ্রাসায় আবার এই পাঠ্য বইয়ের মাধ্যমে বাংলা সাহিত্য, তো এই বাংলা সাহিত্যের মাধ্যমেই আপনাকে আবার
এইগুলি শেখানো হইতাছে মাদ্রাসার ছাত্রদেরকে। এইগুলি প্রেম প্রীতির গল্প শেখানো হচ্ছে, যদিও এই গল্পের পাঠ্য পরিচিতিতে ইতিবাচক বিষয়গুলি তুলে ধরা হয়েছে, যে শুভা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তারপরে তার সাথে পানির একটা ভালোবাসার সম্পর্ক। এর জন্য এই বিষয়টা আমি বললাম না, আপনারা পড়ছেন। ইভেন আমি যখন পরীক্ষা দিছি, যে সালে এসএসসি 2022 সালের পরীক্ষার্থী আমি, তো তখন এই শুভা গল্পটা আমাদের সিলেবাসে দেওয়া হয়েছিল। তো এই জন্য আমি পড়ছি বিদায় আপনাদের কাছে এটা তুলে ধরলাম, যে দেখেন মাদ্রাসায় এই ধরনের রবীন্দ্রনাথের লেখা পড়ানো হইতো। আর পাশাপাশি রবীন্দ্রনাথকেও চিনা রাখেন, যে রবীন্দ্রনাথ কেমন লেখক ছিল এবং তিনি কী ধরনের লেখা লিখতেন, যে এগুলি প্রেম প্রীতি, কোন মেয়ে কোন ছেলে প্রেম করলো, কোন ছেলের কি, এই ধরনের লেখা। আর মাদ্রাসায় এই লেখাগুলি পড়ানো হইতাছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রবীন্দ্রনাথ লেখক হিসেবে কেমন। একটা লেখাই যথেষ্ট। পাঠক হিসেবে আমি আমার মন্তব্য, পাঠক লেখক পাল্টা এবং রিভিউ দিলাম আপনাদেরকে। এক সুভাষিনী গল্প পড়া আপনাদেরকে রিভিউ দিলাম, যদিও গল্পটা এখানে সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্ত হইলেও এই সংক্ষিপ্ত গল্পের সামান্য অংশ দিয়ে আপনাদেরকে রিভিউ দিলাম যে রবীন্দ্রনাথ কেমন লেখক। বাকিটা আপনারা জাস্টিফাই করবেন, এবং মাদ্রাসার শিক্ষা বোর্ডে বাংলা বইয়ে এরকম লেখা থাকতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।